অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা আপ্রাণ চেষ্টা করছি, তবে মিসেস থিয়ার শরীর আর নিতে পারছে না। মিসক্যারেজ হয়ে যেতে পারে, এমনকি জীবন ঝুঁকিতেও পড়তে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকুন। আহ্বান চুপ, ঠোঁট কেঁপে ওঠে, চোখের কোণা ভিজে যায়। সে ফিরে আসে থিয়ার কাছে, থিয়ার নিস্তেজ হাত ধরে। তুমি কি আমাকে ছেড়ে যাবে? না, যাবে না। তুমি জানো না আমি কতটা ভেঙে পড়বো তোমাকে ছাড়া। আমি তোমাকে কিছু দিয়ে হারাতে চাই না থিয়া। থিয়ার ফ্যাকাশে ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি কোথাও যাব না, আমি কথা দিচ্ছি। কিন্তু যদি চলে যাই, আমার মেয়ে, আমার ছেলে, ওদের দেখে রেখো। না, এমন কথা বলো না, এমন কথা না। আল্লাহর কাছে বলো তুমি থাকবে, তুমি বাঁচবে। থিয়ার চোখ বন্ধ হয়ে যায়, তার ভিতরটা হাহাকার করে ওঠে। বাচ্চাটার ধুকপুকানি যেন সে অনুভব করতে পারছে না। এক ভয়াবহ শূন্যতা তাকে গ্রাস করছে। রাত পেরিয়ে সকাল, দুজনের বাড়ি থেকেই সবাই এসেছে। সারা রাত আইসিইউর বাইরে বসেছিল আহ্বান, চোখ লাল, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ডক্টর বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ, মা এখন স্থিতিশীল, তবে আমরা শিশুটাকে বাঁচাতে পারিনি। খুব দুঃখিত। শব্দগুলো কানে ঢোকে, কিন্তু মনের ভিতর খালি শূন্যতা বাজে। আহ্বান দেয়ালে মাথা ঠেকায়, চোখ বেয়ে জল নামে। শিশুটি হারিয়ে গেছে। দুপুর, হাসপাতালের কেবিনে শুয়ে আছে থিয়া। বাঁচার জন্য লড়াই করে ফিরে এসেছে, কিন্তু চোখ দুটো নিস্তেজ। পেটের উপর হাত রাখে, ফাঁকা, বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। আমার বাচ্চা, আফান, আমার বাচ্চাটা নেই। আমি পারলাম না, আমি মা হতে পারলাম না। আহ্বান চুপচাপ চোখ মোছে, তারপর থিয়াকে জড়িয়ে ধরে। তুমি পারোনি বলছো? না, তুমি লড়েছ থিয়া। তুমি আজও আমার জন্য বেঁচে আছো। তুমি মা হয়েছ, যদিও করে নিতে পারোনি, তবুও তোমার ভেতরে সে ছিল। আমাদের বাচ্চা তো জানে তার মা তাকে কতটা ভালোবাসত। থিয়া ফুপিয়ে কাঁদতে থাকে। পুরো ঘর ভরে ওঠে তার কান্নায়। দিন কেটে যায়। আয়রা এখন অনেকটাই বড় হয়েছে, 3 বছর পার করছে। 4র্থ বছরে পা রেখেছে কিছুদিন আগেই। কিছুদিন পর ওকে স্কুলে ভর্তি করানো হবে। থিয়া সারাদিন আয়রাকে পড়ায়, কবিতা মুখস্থ করায়, নতুন নতুন শব্দ শেখায়। বলো আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আয়রার কচি গলায় উচ্চারণ শুনে থিয়ার চোখে জল আসে। বুকের ভিতরটায় খালি যন্ত্রণার অজস্র ঢেউ। তবুও সে হাসে, কারণ সে জানে এই মেয়েটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এক বিকেল, বারান্দায় বসে আছে আফান আর থিয়া। আয়রা খেলছে সামনের রুমে। আফান চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলে, আমি জানি তুমি ভেঙে পড়েছ, কিন্তু বিশ্বাস করো আমাদের জীবনে এখনো অনেক রং বাকি। আর এই তার প্রমাণ। আর আল্লাহ চাইলে আবার আমাদের ভালোবাসা পূর্ণ হবে। আমি আছি, আমি থাকবো, শুধু তোমার ভালোবাসাকে ছেড়ে যেতে চাই না। রাত, শুয়ে আছে থিয়া। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শব্দ নেই আজ। তবুও সে হাত রাখে পেটের উপর, চোখ বেয়ে জল নামে। যেখানে আছো, মা তোমার ভালোবাসে। আল্লাহ তোমার জান্নাতের ফুল বানিয়ে রাখুক আমার বাচ্চা। আহ্বান তার কাঁধে হাত রাখে, চুপচাপ পাশে শুয়ে থাকে। কোনো কথা নেই, তবুও সমস্ত কথা বলা হয়ে যায়। সংসার মানে শুধু পাওয়া নয়, হারানোর বেদনাকেও আগলে রাখা। ভালোবাসা মানে শুধু হাসি নয়, কান্নার মধ্যেও একে অপরের হাত ধরে রাখা। রাত পেরিয়ে সকাল, পাখি ডাক নেই আজ। ঘর জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা। থিয়া ধীরে ধীরে চোখ খুলে তাকায়, তার পেটের উপর হাত রাখে। শূন্যতা যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। পাশে আহ্বান নেই, সে বিছানা ছেড়ে উঠে গেছে। শোনাই যায় রান্নাঘরে কাপ প্লেটের শব্দ। পাশে আয়রা ঘুমে। ইদানিং মেয়েটা দেরি করে ঘুম থেকে ওঠে। থিয়া ধীরে বসে পড়ে, চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে, তবুও হাসে, একটা কষ্টের হাসি। নিজেকে আয়নায় দেখে, চুল এলোমেলো, গালের হাড় বেরিয়ে এসেছে, কিন্তু চোখে একরাশ ভালোবাসা। রান্নাঘর, আহ্বান কিচেনের টেবিলে নাস্তা সাজাচ্ছে। পোচ, পরোটা, চা, সব কিছু নিখুঁতভাবে সাজায়। তার চোখ লাল, সারা রাত হয়তো ঘুমোয়নি। থিয়াকে দেখে বলে, ফ্রেশ হয়েছো, খেয়ে নাও, ওষুধ খেতে হবে। থিয়া চুপচাপ এগিয়ে যায়, ফ্রেশ হয়ে এসে চেয়ারে বসে। খাবার দেখে বলে, তুমি কিছু খেলে না? আহ্বান তার পাশে চেয়ারে বসে হাতটা ধরে, কণ্ঠ ভিজে। তোমাকে না খাওয়ানো পর্যন্ত কোনো কিছু ভালো লাগে না। তুমি জানো আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। থিয়া তার হাত চেপে ধরে, চোখ ভিজে যায়, তবুও হাসে। একটু একটু করে খাই, প্রতিটা বাড়ি বেদনা।
আবার তাদের লুকোনো ভালোবাসা। সেদিন বিকেল, আয়রা খেলছে বসার ঘরে। পুচকে পুতুল নিয়ে স্কুল স্কুল খেলা। সে এবার স্কুলে ভর্তি হবে, চারপাশে নতুন জগৎ খুলবে তার জন্য। থিয়া বারান্দায় বসে, হাতে ছোট্ট একটা খাতা, যেখানে লিখছে ছড়া। আমার ছোট্ট আয়রা, দুষ্টু মিষ্টি মেয়ে যখন হাসে, ফুলও লাজে ঢেকে যায় চোখে। লিখতে লিখতে তার চোখ ঝাপসা হয়ে যায়। কত স্বপ্ন ছিল এই সন্তানের জন্য। তাকে স্কুলে নিয়ে যাবে, খাতায় নাম লিখবে, টিফিন বক্সে প্রিয় লুচি ভরে দিবে। কিন্তু ভিতরের অজানা শূন্যতা হাহাকার করে ওঠে। তবুও সে আবারও কলম তোলে, আয়রাকে কবিতা মুখস্থ করায়, অ আ ক খ শেখায়, অল্প অল্প লিখতে শেখায়। আয়রা চোখ বড় বড় করে মাকে দেখে। মায়ের চোখে যে জল, সে তা বুঝতে পারে না, শুধু হাসি দেয়। মায়ের গলা জড়িয়ে ধরে। থিয়ার বুকের ভিতর কান্নার ঢেউ খেলে যায়। তবুও সে বলে, শোনো মা, একদিন তোমায় খুব বড় এবং আদর্শবান মানুষ বানাবো। রাত। থিয়া আর আহ্বান শুয়ে আছে। ঘর অন্ধকার, কেবল জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দুজনের মুখ ভেসে আসে। আহ্বান হঠাৎ বলে, তুমি জানো থিয়া, যেদিন তোমার অপারেশন হলো সেদিন আমি আল্লাহর কাছে কাঁদছিলাম। বলছিলাম আমার সব কিছু নিয়ে নাও, শুধু তোমাকে রেখে দাও। থিয়ার চোখে জল আসে। সে বালিশে মুখ লোকায়। আমিও বলেছিলাম, যদি বাঁচি, যদি এই দুনিয়ায় থেকে যাই, তবে আর কোনো অভিযোগ করবো না, শুধু তোমাদের ভালোবাসা চাই। আহ্বান তার কাঁধে হাত রাখে। তুমি আছো বলে তো আমি আছি। তুমি না থাকলে আয়রার মুখে আর কোনো হাসি ফুটতো না। দিন কেটে যায়। থিয়া এখন আগের চেয়ে অনেক শান্ত। দুপুরবেলায় রান্না করে, বাসন মাজে, বারান্দার ফুল গাছে পানি দেয়, আয়রাকে গল্প শোনায়। এক ছিল রাজার মেয়ে, তার চুল ছিল সোনালি, চোখ ছিল মুগ্ধতা। একদিন সে হারিয়ে গেল অরণ্যে, কিন্তু তার বাবা খুঁজে নিয়ে এলো, কারণ বাবারা কখনো হেরে যায় না। আয়রা জিজ্ঞেস করে, মা, তুমি কেন কাঁদছো? থিয়া হেসে ফেলে, চোখ মুছে বলে, না রে পাখি, মা কাঁদছে না, মা তো স্ট্রংগেস্ট গার্ল, তাই না? আয়রা গলায় ঝুলে বলে, হ্যাঁ, তুমি তো সুপার হিরো মা। এক সন্ধ্যা, আহ্বান অফিস থেকে ফিরে আসে। বাজারের ব্যাগে থিয়ার পছন্দের আম, জাম, লিচু। তার মুখ দেখে থিয়ার মনে হয় এই মানুষটিই তার পুরো পৃথিবী। আহ্বান পিছন থেকে এসে জড়িয়ে ধরে, মাথায় আলতো চুমু দেয়। আমি তোমাকে হারালে সব হারাবো। এখন তো তুমি শুধু স্ত্রী নও, তুমি আয়রার মা, তুমি আমার দুনিয়া। থিয়া চোখ বন্ধ করে। মনের ভিতর অজানা সাহস জন্ম নেয়। কষ্ট আছে, শোক আছে, বেদনা আছে, তবুও আছে ভালোবাসা। আর সেই ভালোবাসায় তাকে বাঁচিয়ে রাখে। রাত গভীর হয়। আয়রা ঘুমিয়ে পড়েছে। তার নরম নিঃশ্বাসে পুরো ঘর ভরে আছে। থিয়া আর আহ্বান বারান্দায় বসে আছে। আকাশে চাঁদ নেই, তবুও তারা জানে তাদের জীবনে চাঁদের আলো আছে, একটা ছোট্ট নিষ্পাপ মেয়ের হাসিতে। আহ্বান ফিসফিস করে বলে, তুমি কি জানো আমি আবারও বাবা হতে চাই। থিয়ার বুকের ভিতরটা কেঁপে ওঠে, চোখে জল আসে, কিন্তু এবার সেই জলে ভয় নেই, আছে একরাশ সাহস। সে মৃদু কণ্ঠে বলে, তাহলে আবার নতুন করে স্বপ্ন বুনতে হবে, তাই না? আহ্বান তার হাত ধরে, চোখে ভালোবাসা। হ্যাঁ, আবার নতুন করে স্বপ্ন, আবার নতুন করে প্রেম। সংসার মানে হারানোর পরেও বেঁচে থাকা, ভালোবাসা মানে আবারও নতুন করে শুরু করা। অনেক দিন কেটে গেছে, প্রায় 1 বছর। এই 1 বছরে অনেক কিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। কিন্তু থিয়া আর মা হতে পারেনি। ডক্টর দেখানোর পর ডক্টর বলেছেন কারোরই কোনো সমস্যা নেই, হয়তো দেরি হবে, তবে তারা মা বাবা হতে পারবে। আয়রা এখন স্কুলে যায়, প্লেতে পড়ে, ছোট ইউনিফর্ম পরে মায়ের হাত ধরে গেট পর্যন্ত যায়। থিয়ার বুক ভরে ওঠে গর্বে, ভালোবাসায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে আয়রা গল্প করে, স্কুলের নতুন ছড়া মুখস্থ করে শোনায়। আহ্বানও আগের মতোই আছে। সকালবেলা অফিসে যায়, রাতে ফিরতে দেরি হলে থিয়াকে একবার জানাই। খেয়েছো? ওষুধ খেয়েছো? আয়রা ঠিক আছে তো? সব কিছুই স্বাভাবিক, তবুও কোথাও একটা শূন্যতা রয়ে গেছে, যা থিয়ার বুকে প্রতিদিন ছোট্ট কাঁটার মতো বেঁধে থাকে। সেই রাত, ঘড়ির কাঁটা 2টোর উপরে, ঘুমিয়ে গেছে আয়রা। আহ্বানও ক্লান্ত হয়ে গভীর ঘুমে, কিন্তু থিয়ার ঘুম আসছে না। দিন কয়েক ধরে তার শরীরে অদ্ভুত পরিবর্তন, ভয় আর আশা মিশে গেছে মনে। আজ সারাদিন তার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করেছে। পিরিয়ডের ডেট মিস হয়েছে 1 সপ্তাহ হলো। মনের মাঝে কিঞ্চিত আশা ফুটে ওঠে। রাতে সবার ঘুমানোর পর সে বাথরুমে ঢোকে।
হাতে প্রেগনেন্সি কিট, 2টা 3টা 4টা, সবার ফলাফল একই, নেগেটিভ। তার বুকের ভিতরটা ছিঁড়ে যায়। কাপা হাতে সেই কিটগুলো ফেলে দেয় মেঝেতে। তারপর বাথটাবের ধারে বসে পড়ে। পানি ছাড়া ফাঁকা টাব, তার মধ্যেই সে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। কান্না থামেই না। সেদিনের হারিয়ে ফেলার সন্তানের কথা মনে পড়ে। মনে হয় হয়তো আল্লাহ তার থেকে রাগ করেই ফিরিয়ে নিয়ে নিয়েছেন। আহ্বান ঘুমের ঘোরে হঠাৎ চমকে ওঠে। ঘরের নিস্তব্ধতা ভেঙে কোনো অদ্ভুত শব্দ কানে আসে। সে উঠে বসে। থিয়াকে বিছানায় না দেখে চারদিকে তাকাই। বাথরুমের হালকা আলো জ্বলছে। সেখান থেকে নিঃশব্দ কান্নার শব্দ ভেসে আসছে। ধরফরিয়ে উঠে আহ্বান, দৌড়ে যায় বাথরুমে। দরজা খোলা। দেখে থিয়া বাথটাবের মধ্যে বসে কাঁদছে। মেঝেতে ছড়িয়ে আছে কয়েকটা প্রেগনেন্সি কিট, সবগুলোতেই একরঙা ফাঁকা দাগ, নেগেটিভ। সব দেখেই আহ্বানের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে কাছে যায়, থিয়ার মাথায় হাত রাখে। থিয়া চমকে তাকায়, চোখ লাল, মুখ ভিজে কাঁদছে সে। আমি আমি পারছি না আফান, আল্লাহ আমায় মাফ করছেন না। আমি আর মা হতে পারছি না। কেন কেন আমি পারি না? কথাগুলো ফিসফিসিয়ে বের হয়, গলার বেদনার রেশ, ঠোঁট কাঁপছে। আহ্বান এক হাঁটু ভেঙে বসে, দুটো হাত বাড়িয়ে দেয়। এসো, আসো আমার কাছে। থিয়া ধীরে ধীরে তার বুকে মুখ লোকায়, অঝরে কাঁদে। আহ্বান শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তার চোখও জল আসে, কিন্তু কণ্ঠে আছে এক অদ্ভুত দৃঢ়তা। শোনো থিয়া, মা হতে না পারা মানে এই নয় যে তুমি পূর্ণ নাও। তুমি জানো তুমি আয়রার মা, তুমি এই ঘরের আলো। আল্লাহ যখন চাইবেন তখনই হবে। যদি নাও হয় তবুও তুমি আমার কাছে অসম্পূর্ণ নাও। তুমি আমার জীবন, তুমি বেঁচে আছো, এটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। থিয়ার কান্না থামে না। সে ফিসফিসিয়ে বলে, তুমি কি আমায় নিয়ে কখনো আফসোস করো না? আহ্বান তার মুখ দুহাতে ধরে বলে, আফসোস? না থিয়া, তোমাকে পেয়ে আমি আল্লাহর কাছে যতবার সেজদা দেই। জানো, তুমি বেঁচে আছো, আমার আয়রা আছে, এই দুইজনই আমার জান্নাত। আর যদি আল্লাহ আরেকটা সন্তান নাও দেন তাতে কি, তুমি তোমার প্রথম শেষ সব ভালোবাসা। থিয়া মাথা নাড়ে। তার বুক হালকা হয়, কিন্তু চোখে একরাশ অশ্রু জমে থাকে। সে জানে এই মানুষটা তার জীবনের শেষ অবলম্বন, যে কোনো দিনও তাকে ছেড়ে যাবে না। পরদিন সকাল, আফান ফজরের নামাজ শেষে কোরআন পড়ছে। থিয়া চুপচাপ তার পাশেই বসে। তার মনেও শান্তি নেমে এসেছে। হয়তো আল্লাহ তাকে এখনও পরীক্ষা নিচ্ছেন, কিন্তু সে জানে আল্লাহর রহমত অশেষ। যদি সন্তান নাও হয় তবুও তার আছে ভালোবাসার এক পরিপূর্ণ সংসার। আইরা তখন ঘুম থেকে উঠেছে, ছুটে আসে মায়ের কোলে। মা স্কুলে যাবে না? থিয়ার বুক ভরে ওঠে হাসিতে। সে আয়রাকে বুকের মাঝে জড়িয়ে ধরে, মুখে বলে না, কিন্তু মনে মনে বলে, তুমি তো আমার পৃথিবী আয়রা, তুমিই আমার সম্পূর্ণ। সংসার মানেই শুধু সন্তান জন্ম দেওয়া নয়, সন্তানকে আগলে রাখা। ভালোবাসা মানে শুধু হাসি নয়, কান্নার রাতেও কারো বুকে মাথা রেখে শান্তি খুঁজে পাওয়া। ভোর, আকাশে আজ কুয়াশার নরম পরত। সূর্য ওঠেনি এখনও, তবুও দূরে রং ছড়াতে শুরু করেছে। আকাশের একপাশে হালকা লালচে রেখা, মেঘের ফাঁকে উকি দেয় কপালে সিঁদুরের মতো। নামহীন পাখিরা ফিসফিসিয়ে ডাকছে, তাদের সেই ডাকও আজ ক্লান্ত, যেন দীর্ঘ রাতের নিঃশ্বাসে আটকে আছে সুরগুলো। থিয়া বারান্দায় বসে, হাতের মগে চা আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ। তার চোখ আকাশে, কিন্তু মন আটকে আছে অন্য কোথাও। পেটের উপর হাত রাখে, শূন্যতা বুক ভেদ করে যায়। কতগুলো দিন হয়ে গেল সে এই অনুভূতিটা ভুলে যেতে চাইছে, তবুও পারছে না। মনে হয় কেউ বুকের মধ্যে পাথর বেঁধে রেখেছে। চোখের নিচে কালি, চুল এলোমেলো, চোখের নিচে কালি, তবুও চোখে ভালোবাসা। আহ্বানকে দেখলেই তার বুকটা নরম হয়ে যায়। আহ্বানের চোখে এখনও যে প্রেমের গভীরতা, তা দেখলে ভাঙা মনও জোড়া লাগে। রাতের কথা মনে পড়ে, যখন সে বাথটাবের ধারে বসে কেঁদেছিল নিঃশব্দে। কতটা কষ্ট হলে মানুষ কোনো শব্দ না করে শুধু কাঁদতে পারে। সেই কান্নায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু হেরে যাওয়ার বেদনা। আহ্বান এসে পাশে বসেছিল, তার গলা জড়িয়ে বলেছিল, আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু বিশ্বাস করো, এই দুনিয়ায় তুমি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সন্তান হবে না, এই দুঃখ নিয়ে বেঁচে থাকবো, তাও তুমি ছাড়া বাঁচতে চাই না।
থিয়া ভেবেছিল এমন মানুষ কি সত্যি পৃথিবীতে আছে যে শুধু চাইবে কিন্তু না পেলেও চাইবে। ভালোবাসা তো এই, যেখানে প্রাপ্তির থেকেও মানুষকেই বড় মনে হয়। সকাল, আয়রা স্কুলে যাবে। ছোট ইউনিফর্ম পরছে, থিয়া চুলে বেনি করে দিয়েছে। আয়রা আয়নায় নিজের চুল দেখে খুশি হয়ে লাফায়। মা, আমি কি প্রিন্সেস লাগছি? থিয়ার চোখ ভিজে আসে, হাসি মুখে বলে। হ্যাঁ, তুমি আমার রাজকন্যা, আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার। আয়রার এই ছোট্ট মুখটাই তো তার বেঁচে থাকার মানে। যখন আয়রা তাকে মা ডাকে তখন সে সব দুঃখ ভুলে যায়। মনে হয় পৃথিবীর সব সুখ তার কোলে ঘুমিয়ে আছে। দুপুর, থিয়া বারান্দার গাছগুলোতে পানি দেয়। রোদ এসে পড়েছে গাছের পাতায়, শিশির শুকিয়ে গেছে, তবুও পাতাগুলোতে এখনও একরাশ নীরবতা লেগে আছে। পাশের বাসার ছাদে এক মা তার শিশুকে নিয়ে হাঁটছে। থিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় তার সেই পুরনো সন্তানটার কথা, যে জন্ম নিল না, তবুও তার মায়ের হৃদয় জুড়ে রয়ে গেল অদৃশ্য এক ভালোবাসা, যা কোনোদিনও মুছে যাবে না। বিকেল, আফান ফিরেছে অফিস থেকে। ঘরে ঢুকেই থিয়াকে খুঁজেছে চোখ দিয়ে। থিয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলে, কেমন আছো আজ? থিয়া হালকা হাসে। বলতে পারে না ভালো নেই, কিন্তু তার হাসিতেই সব উত্তর লুকিয়ে থাকে। আফান এগিয়ে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে থিয়াকে, মাথায় আলতো চুমু দেয়, বলতে থাকে, তুমি জানো থিয়া, আজ অফিসে বসে বারবার মনে হচ্ছিল আমি কতটা ভাগ্যবান যে তোমায় পেয়েছি। তুমি আছো বলেই সব কঠিন কাজের সহজ মনে হয়। থিয়ার চোখ ভিজে যায়। সে তার হাত দিয়ে আফানের হাত চেপে ধরে। এই মানুষটার ভালোবাসায় তার সমস্ত শূন্যতার ঔষধ। রাত, ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন তিনজন। আয়রা নতুন শিখেছে ছড়া। টুম্পামণি, ফুলে ফুলে ভ্রমর খানি। থিয়া হাসে, আফানও হাসে। এই হাসিতেই তাদের সংসারের সমস্ত সৌন্দর্য লুকিয়ে থাকে। খাওয়া শেষে থিয়া ওষুধ খেতে যায়। আফান চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে কাছে এসে বলে, আল্লাহ আমাদের চাইলে দিবেন, আর না দিলেও তুমি আছো, আয়রা আছে, ওর আর কোনো অভিযোগ নেই। থিয়ার চোখে অশ্রু জমে, তবুও সে মাথা নাড়ে। মনে মনে ভাবে, আল্লাহ যে তাকে এই মানুষটা দিয়েছেন তাই তার জীবনে সবচেয়ে বড় রহমত। দিন যায়, মাস যায়, আফান আর থিয়ার জীবন আবারও স্বাভাবিক হয়ে আসে। তবে এক একটা রাত থাকে অদ্ভুত কষ্টের, যেখানে শুধু নীরবতা কথা বলে। থিয়া ঘুমোতে পারে না, আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তুমি তুমি যদি জানো আমার জন্য আর সন্তান ভালো নয়, তবে তুমি আমার মনটাকে শক্ত করো। আমি কোনোদিনও তোমার ফয়সালায় অসন্তুষ্ট হব না। শুধু আমার মনটাকে হালকা করে দাও। তার কান্না ফোটে না শব্দে, ফোটে দোয়ায়, ফোটে সেজদায়। এক গভীর রাত, আফান ঘুমিয়ে আছে, তার হাত থিয়ার হাতের উপর। ঘরের নিস্তব্ধতায় জানালার পর্দা উড়ছে আস্তে আস্তে। আকাশে অর্ধেক চাঁদ, তার আলোয় থিয়ার মুখে পড়ে এক রহস্যময় নরম ছায়া। সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ফিসফিসিয়ে বলে, যদি পৃথিবীতে আমার কোনো অপূর্ণতা থাকে, তাহলে তুমি জান্নাতে আমার সেই অপূর্ণতাগুলো পূর্ণ করে দিও। সংসার মানে শুধু হাসি নয়, কান্না নিয়েও বাঁচা। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, হারিয়েও একে অপরের হাত না ছাড়া। যেখানে অভিযোগ নেই, আছে শুধুই অদৃশ্য প্রার্থনা আর অবিরাম ধৈর্য। রাত গভীর, পৃথিবী নিস্তব্ধ। জানালা দিয়ে আসা কুয়াশা মাখা হাওয়া পর্দা নাড়ায় আস্তে আস্তে। চাঁদের আলো বিছানায় ছিটিয়ে আছে। আফান শুয়ে আছে থিয়ার পাশে। থিয়ার চোখ খোলা, চোখ ভিজে আছে, ঠোঁটে ক্ষীণ কাঁপুনি। হঠাৎ আফান তার হাতটা ধরে, গলা নরম, কণ্ঠে একরাশ অদৃশ্য সাহস। শোনো থিয়া, আমি যদি জানতাম ভালোবাসা এমন, তাহলে কখনোই সাহস খুঁজতে যেতাম না, কারণ তোমার চোখে আমি পৃথিবীর সবচেয়ে বড় সাহস খুঁজে পাই। থিয়া ফিসফিসিয়ে বলে, আমার চোখে যদি সাহস দেখো, তবে জেনে রেখো, সেই সাহস তুমিই। আমি যে ভাঙি না, তুমিই তো তার কারণ। আফান থিয়ার দিকে তাকায়, তার চোখে জ্যোৎস্নার মতো শান্ত আলো। সে ধীরে ধীরে বলে, তুমি জানো থিয়া, আমি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি। যতদিন বাঁচব ততদিন নয়, যতদিন আমার কবরের মাটি শুকোবে না ততদিন তোমায় ভালোবাসবো। থিয়ার চোখ বেয়ে অশ্রু নামে। সে বলে, কখনো ভেবেছিলে আমরা দুজন কত অপূর্ণতা নিয়ে বেঁচে আছি? তবুও দেখো না, আমরা দুজন মিলেই এক পূর্ণতা। আফান হালকা হাসে, তার ঠোঁটে সেই হাসি যা কেবল থিয়ার জন্যই তৈরি।
সে বলে, তুমি ছাড়া কোনো স্বপ্নের মানে নেই। যদি একদিন চোখের আলো নিভেও যায়, আমি হাত বাড়িয়ে বলবো, চলো নতুন আকাশ খুঁজে, যেখানে শুধু আমি আর তুমি। থিয়া কাঁদতে কাঁদতে হাসে, তার কণ্ঠে ভিজে সুখের ছোঁয়া। আফান, তুমি কি জানো, তুমি না থাকলে এই পৃথিবীতে সমস্ত আলো অন্ধকার হয়ে যাবে আমার কাছে। আহ্বান গভীর নিঃশ্বাস ফেলে, তার কণ্ঠে অদ্ভুত এক কবিতা ঝরে। পৃথিবীর সব আলো মিলে যদি তোমার হাসি হয়, তবে আমি 1000 বছর অন্ধকারে থাকতে রাজি। কারণ জানো, সে অন্ধকারে তো আমি তোমার হাত খুঁজে পাবো। থিয়া চোখ বন্ধ করে, তার ঠোঁটে ফোটে নরম হাসি। সে ফিসফিসিয়ে বলে, যদি কোনোদিন চলে যাই, মনে রেখো তোমার বুকের বাঁ পাশে আমি থাকবো। সেখানে হাত রাখলেই টের পাবে কখনো একা ছিলে না, আছোও না। আহ্বান তার কপালে চুমু দেয়, আলতো কণ্ঠে বলে, আমার বুকের বা পাশে তো তুমি, তোমায় ছাড়া এখানে কিছুই নেই। তুমি আছো বলেই তো আমি আছি থিয়া। রাত গভীর হয়, পৃথিবী নীরব, কিন্তু ওদের নিঃশব্দ কথাগুলো আকাশের তারা ভেঙে শুনে ফেলে। মুগ্ধ হয়ে হাসে জ্যোৎস্না। রাত পেরিয়ে সকাল, ঘুম ভাঙার পরও আজ থিয়ার শরীর কেমন অদ্ভুত লাগছে। মাথা ভারী, চোখে অদ্ভুত ঝাপসা, গলা শুকিয়ে আছে, বুকের ভিতর হালকা বমির ভাব। সে পাশ ফিরে শুয়ে থাকে, জানালা দিয়ে ঢোকা নরম আলো তার মুখে পড়ে। চোখ বুজে থাকা অবস্থায় ঠোঁটের কোণে নিঃশব্দে বলে, আবার আবার এই অনুভূতি প্রতিবারই তো এমন হয়, প্রতিবারই তো শেষ হয় অশ্রুতে। সকাল। আহ্বান ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে, টেবিলে নাস্তা সাজাচ্ছে। পোচ, পরোটা, গরম চা, সাথে আলু পুরি। থিয়া এখনও ঘুম থেকে ওঠেনি দেখে সে ধীরে ধীরে রুমে ঢোকে। দেখে থিয়া চোখ মেলেছে, কিন্তু চোখে কেমন ক্লান্তি। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? থিয়া মৃদু হাসে। না, কিছু না, হয়তো ঘুম ভালো হয়নি। আহ্বান কপালে হাত রাখে। জ্বর নেই তো? থিয়া চোখ বন্ধ করে। না, নেই। আহ্বান গভীরভাবে তার মুখের দিকে তাকায়, মনে হয় কিছু বলবে, কিন্তু কিছুই বলে না, শুধু আলতো গলায় ডাকে, চলো উঠে নাও, নাস্তা করে ওষুধ খাও। আজ তোমার খুব পছন্দের আলু পুরি আনিয়েছে। থিয়া উঠে বসে, মাথা ঘুরে যায়, তবুও হাসে, নিজেকে নিজেই সাহস দেয়, এটা কিছু না, প্রতিবারের মতোই মনের ভুল। দুপুর। থিয়া রান্নাঘরে কাজ করছে। হঠাৎ এক মুহূর্তে গরম চুলার ধোঁয়া তার নাকে ঢুকে যায়। এক ঝটকায় বমির ভাব চলে আসে। সে তাড়াতাড়ি রান্নাঘর ছেড়ে বাথরুমে যায়, মুখ ধুয়ে আয়নায় তাকায়। চোখ লাল, ঠোঁট শুকিয়ে গেছে, হাতের আঙুল কপালে রেখে চোখ বন্ধ করে ফিসফিসায়, আবার কেন এমন হচ্ছে? শেষবারও তো এমন হয়েছিল, তারপর সব শেষ। আল্লাহ, এবারও কি মনের ভুল? বিকেল। আয়রা স্কুল থেকে ফিরেছে, ছুটে এসে মায়ের পায়ে জড়িয়ে ধরে। থিয়া ওকে কোলে নেয়, কিন্তু বুকের ভিতর ধক করে ওঠে, মাথা ঝিমঝিম করছে, মনে হয় মাটিতে বসে পড়বে, তবুও মুখে হাসি ফোটায়। আয়রা বলে, মাম্মা, তুমি ভালো আছো না? থিয়া চুমু খেয়ে বলে, মামা ঠিক আছে পাখি, তুমি ফ্রেশ হয়ে এসো, মামা খেতে দিচ্ছি। কিন্তু বুকের ভিতরে সে নিজেকেই প্রশ্ন করে, ঠিক আছি নাকি আবারও নতুন প্রাণ? আল্লাহ, এত বড় দয়া তুমি আমায় দেখাবে? রাত। আহ্বান কাজ শেষ করে শুয়ে পড়েছে, ঘরের বাতি নেভানো। থিয়া পাশ ফিরে শুয়ে আছে, তার বুকের ভিতর ঢেউ খেলে যাচ্ছে। পিরিয়ডের ডেট মিস হয়েছে 3 দিন হলো, কিন্তু সে আর আশার ভর করতে পারছে না। তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বারবার। আশা এখন শুধু এক অজানা ভয়। সে চোখ বন্ধ করে ফিসফিসায়, আল্লাহ, যদি এটাই হয়, যদি সত্যিই হয়, তবে এবার ওকে বাঁচিয়ে নিও। আর যদি মনের ভুল হয়, তবে আমার সহ্য করার শক্তি দাও। তার অশ্রু বালিশ ভিজিয়ে ফেলে। আহ্বান ঘুমিয়ে থাকলেও মনে হয় সে শুনতে পায় স্ত্রীর নিঃশব্দ কান্না। ঘুমের মধ্যে হাত বাড়িয়ে থিয়ার হাত খুঁজে নেয়, আলতো করে চেপে ধরে। ঘরের অন্ধকারে জ্বলজ্বল করে সে হাতের স্পর্শ, যেখানে শুধু একটাই কথা লেখা আছে, যতদিন তুমি আছো আমি ভাঙব না। রাত পেরিয়ে সকাল, পৃথিবী যেন আজও ঘুমিয়ে আছে। আকাশের গায়ে লেগে আছে অদ্ভুত রঙের ছাপ, হলুদ সোনালি কমলায় মিশে এক অপূর্ণতা তৈরি করেছে। কিন্তু থিয়ার চোখে কোনো রং নেই, তার দৃষ্টি আজও কুয়াশায় ঢাকা নদীর মতো, যেখানে কিনারাই ঠিক নেই, গতিরও নেই কোনো আভাস। 2 দিন কেটে গেছে, তার শরীরে সমস্ত প্রেগনেন্সির উপসর্গ ছিল। বুকের ভিতর ধুকপুক, চোখে ঝাপসা, মাথা ঘোরা, হঠাৎ বমির ভাব,
সব কিছুই ছিল, কিন্তু সে কোনো টেস্ট করেনি। হয়তো ভয় ছিল, হয়তো এই স্বপ্নে হাত রাখতেও সাহস পায়নি। কেননা প্রতিবারই তো ভেঙেছে এর স্বপ্ন, প্রতিবারই তো শেষ হয়েছে রক্তের লাল নদীতে। 6 দিন পর সকালে আজ হঠাৎ করে সে অনুভব করলো অদ্ভুত ব্যথা পেটের নিচে। কিছুক্ষণ পরেই রক্ত। প্রথমে স্বাভাবিক ভেবেছিল হয়তো পিরিয়ড হয়ে গেছে, কিন্তু দিন যায় রাত যায়, রক্ত থামে না। 2 সপ্তাহ 3 সপ্তাহ, তবুও সেই লাল ধারা বয়ে চলেছে, যেন বুকের ভিতরের সমস্ত শূন্যতা আজ শরীরের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আফান থিয়াকে জোর করেও ডক্টরের কাছে নিয়ে যেতে পারেনি। থিয়া যেতে চায়নি, জোর করলে কান্নাকাটি করে। রাত। আফান ঘরে ঢুকলো রাতের খাবার নিয়ে। দেখলো থিয়া চুপচাপ বসে আছে, চোখের নিচে ঘুমহীন কালি, চোখে নদীর মতো গভীর নীরবতা। কি হয়েছে থিয়া? আজও রক্ত বন্ধ হয়নি। থিয়া মাথা নাড়ে, তার কণ্ঠে শব্দ নেই, শুধু নিঃশ্বাসের সুর। আফান পাশে বসে ওর কপালে চুমু দেয়। সে জানে এই কপালের নিচেই লুকিয়ে আছে অগণিত ভাঙা স্বপ্নের সমাধি। তবুও সে থিয়াকে বুকে চেপে রাখে, বলতে থাকে, কালকে ডাক্তার দেখাবো। তোমার আর কোনো জেদ আমি শুনবো না, আর একটা কিছুও না। কালকে ডাক্তার দেখাবো। তুমি যদি না বলো তাহলে আমি দূরে কোথাও চলে যাব। আমি ভয় পাচ্ছি আফান, যদি খারাপ কিছু হয়। তুমি ভেঙো না, দেখো আয়রা তো আছে। আর আর যদি আল্লাহ চায় একদিন আবার হবে। যদি না হয় তবু তুমি আছো, আয়রা আছে। তোমাদের দুজনই আমার সমস্ত জগৎ। থিয়ার চোখ বেয়ে অশ্রু নামে, তবুও সে হাসে। এই হাসির গভীরে লেখা থাকে এক কবিতা, হারিয়েও যাকে ভালোবাসা যায় সেই সত্যিকারের ভালোবাসা। পরদিন বিকেলে গাইনোকোলজিস্ট দেখানো হলো। ডক্টর রিপোর্ট দেখে এক দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠে নরম দুঃখ। আপনার ইউটেরাসে এমব্রায়ো ফর্ম হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি টিকে থাকতে পারেনি। বাচ্চা নষ্ট হয়ে গেছে। এর জন্য একটা আলট্রা করতে হবে, তারপর ক্লিন আপ করতে হবে। আপনার শরীরে রক্তের ঘাটতি হবে, মনেরও হবে, তাই নিজেকে সামলাতে হবে মা। মা শব্দটা শুনেই থিয়ার বুক কেঁপে ওঠে। যে সন্তান পৃথিবীর আলোই দেখল না, তাকে এই বয়স্ক ডাক্তারও মা বলল। এই ডাক একরাশ নোনা জোয়ার নিয়ে আসে তার চোখে। চোখের কোণা ভিজে ওঠে নিঃশব্দ অশ্রুতে। সে মনে মনে বলে, হয়তো এইভাবেই আমাকে মা ডাক শুনতে হতো। নষ্ট হয়ে যাওয়া সন্তানের মুখেই হয়তো লেখা ছিল আমার প্রথম মাতৃত্বের কবিতা। সন্ধ্যা। আয়রা খেলা থেকে ফিরে এসেছে। পাশের বাসার মেয়েটার সাথে তার খুব ভাব জমেছে। সুযোগ হলেই ওর সাথে খেলতে চলে যায়। ওর ছোট্ট মুখটা রোদে পোড়া ফুলের মতো লাল। ছুটে এসে মায়ের কোলে বসে, কিন্তু দেখে মায়ের চোখে পানি। ভাবে হয়তো সে কোনো ভুল করেছে, তাই মাম্মা কাঁদছে। ও ছোট্ট কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বলে, মাম্মা তুমি কাঁদছো কেন? আমি ভালো মেয়ে না? থিয়া তড়িঘড়ি করে চোখ মুছে চুমু খেয়ে বলে, না পাখি, তুমি তো আমার জান। মাম্মা শুধু একটু অসুস্থ। আয়রা কাঁদতে কাঁদতে বলে, মাম্মা অসুস্থ হলে ভালো লাগে না। আমি আল্লাহকে বলবো মাম্মাকে ঠিক করে দাও। থিয়ার বুক ফেটে যায়। সে হাসে, আবার কাঁদে। তার কণ্ঠে স্রোতের মতো ভালোবাসা। আল্লাহ, এইটুকু জান্নাতি তো তুমি আমাকে পৃথিবীতে দেখিয়েছো। আর কোনো অভাব রইল না। পরদিন সন্ধ্যায় আবারও ডক্টর দেখানো হয়। আলট্রার রিপোর্ট দেখে জানায় আজকেই অপারেশন করতে হবে। তারপর সব কিছুর ব্যবস্থা করা হয়। আফান নিষেধ করে না, সে চায় থিয়া দ্রুত সুস্থ হোক। দুই পরিবারের সবাই আসে হসপিটালে, থিয়াকে সাহস দেয়। রাত। অপারেশন শেষ। থিয়াকে বাড়ি নিয়ে এসেছে আফান। স্যালাইনের আর রক্তের ব্যবস্থা সব বাসাতেই করা হয়েছে। দুই পরিবারের কাউকেই সে এই বাসায় আনেনি। থিয়ার অসুবিধা হবে বলে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর ডক্টরকে বলে থিয়াকে বাসায় এনেছে। থিয়া বিছানায় শুয়ে আছে। রাতের চাঁদ জানালায় এসে দাঁড়িয়েছে, তার আলো থিয়ার চোখে পড়ে। সে চুপচাপ তাকিয়ে থাকে। মনে হয় এই চাঁদেরও ক্ষয় আছে, আবার পূর্ণতাও আছে, তাদের জীবনের মতোই। আফান পাশে বসে তার হাত ধরে, বলতে থাকে, থিয়া, আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু শোনো, তুমি জানো পৃথিবীর সব নদী শুকিয়ে গেল, তোমার চোখের জল শুকোতে দেব না। কারণ জানো, সে জলে আমার ভালোবাসার ঘর।
তুমি আছো বলে আমি আছি। আমি ভেঙে যাচ্ছি। আফান আফান তার কপালে চুমু দিয়ে বলে, তুমি ভাঙবে না, যতবার ভাঙবে ততবার তোমাকে জোড়া লাগাবো। কারণ তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সমস্ত জীবন, সমস্ত দোয়া, সমস্ত পূর্ণতা। দিন যায় রাত যায়, আয়রা ধীরে ধীরে বড় হচ্ছে। স্কুলে যায়, নতুন নতুন ছড়া শেখে। মায়ের অসুস্থতা ওর ভালো লাগে না। ও ছোট্ট মুখে বলে, মাম্মা, তুমি ভালো হয়ে যাও না, আমি তোমার হাসি খুশি মুখ দেখতে চাই। থিয়া ওকে বুকে চেপে ধরে, মনে মনে আল্লাহকে বলে, হয়তো সন্তান হারিয়েছি, কিন্তু তুমি তো এই চাঁদটাকে রেখেছো আমার কাছে। এই এইটুকুই তো আমার সমস্ত পৃথিবী। রাত গভীর, আকাশে অর্ধেক চাঁদ, তার আলোয় থিয়ার চোখে অশ্রুর মুক্ত ঝলমল করে। সে সেজদায় মাথা রাখে, অশ্রু ভেজা দোয়ায় ফোটে তার ঠোঁটে। আল্লাহ, তুমি যদি আমাকে আর না দাও, তবুও আমি তোমার ফয়সালায় রাজি। শুধু আমার মনটাকে হালকা করো। আমাকে এমন শক্তি দাও যাতে আমি আবার হাসতে পারি, আমি বাঁচতে পারি। এই মানুষটার জন্য, এই ছোট্ট আয়রার জন্য। সংসার মানেই শুধু সুখ নয়, কখনো কখনো অপূর্ণতা নিয়েই পূর্ণতা খুঁজে নেওয়া। ভালোবাসা মানেই শুধু প্রাপ্তি নয়, হারিয়েও একে অপরকে আঁকড়ে ধরা। যেখানে অভিযোগ নেই, আছে শুধু অদৃশ্য প্রার্থনা, অশেষ ধৈর্য আর একরাশ নীরব ভালোবাসা। প্রতিদিনের মতোই দিনগুলো কাটছে। আকাশে রোদ ওঠে, ঢলে পড়ে, পাখিরা আসে যায়, জীবন তার নিজস্ব গতিতেই চলে। থিয়ার জীবনেও যেন এক নদী বয়ে গেছে, যার জলে কোনো ঢেউ নেই, শুধু নীরব বয়ে চলা। 2 মাস হয়ে গেছে সেই শেষ ঘটনার পর। প্রথমে কষ্ট হতো, বুকের ভিতরটা হাহাকার করত, কিন্তু এখন মনে হয় সব কিছুই উপরে উঠে গেছে। সে চোখে জল আসে না, মনের ভিতর পাথরের মতো একরাশ স্থিরতা। ছোটোখাটো কিছুতেই আর কাঁদে না। নিজেকে বলেছে, কাঁদলে কি হবে? যা যাওয়ার তা যাবে, যা আসবে আসবেই। 2-3 মাস পর, কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না। খাবারের রুচি নেই, মাথা ঘোরে, কোনো কোনো খাবারের গন্ধে বমি আসে। সকালে চা পর্যন্ত সহ্য হয় না, গলায় যেন বাধা পড়ে থাকে। মাথার পিছনে হালকা টান টান ব্যথা। রাতে ভালো ঘুম হয় না, ঘুম ভাঙে ভোরের দিকে, বুক ধড়ফড় করতে থাকে। অথচ থিয়া এসব নিয়ে ভাবেই না, নিজেকে বোঝাই হয়তো কাজের চাপ, বাড়ি, আয়রা, রান্না সব মিলিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে আয়রাকে স্কুল থেকে আনতে গেছে। রোদ নেমেছে শহরের গলিগুলোতে, পায়ে হালকা কাঁপুনি, তবুও থামছে না। মায়ের মন সব কিছুর উপরে। রাস্তায় হেঁটে আস্তে আস্তে মাথাটা ঝিমঝিম করছিল, ঘামছিল শরীর, কিন্তু বাতাসে ঠান্ডা ছিল। আয়রা হাত ধরে স্কুল গেট পার হলো, হঠাৎ থেমে গেল। মাম্মা, আমার পানির বোতল ক্লাসে রেখে এসেছি। থিয়া বলল, থাক, নতুন কিনে দিব। কিন্তু আয়রা জেদ ধরলো। না না না, ওটাই চাই, ওটা না হলে আমি পানি খাবো না। থিয়া বুঝল না আজ এত জেদ করছে কেন, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলল না। পাশের ক্লাসমেটের মায়ের কাছে আয়রাকে রেখে ফিরে গেল রাস্তার পার হতে। সামনে থেকে একটা প্রাইভেট কার আসছিল। থিয়া রাস্তা পার হচ্ছিল, মাথাটা হঠাৎ কেঁপে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এরই মধ্যে ধাক্কা, গাড়ির ব্রেকের বিকট শব্দ, মানুষ ছুটে এলো। আয়রার কণ্ঠে ভেঙে যাওয়া চিৎকার। মাম্মা! দেখলো মায়ের শরীর রাস্তার উপরে, মাথা থেকে রক্ত বের হয়েছে, কোনোই ছিঁড়ে গেছে, হাঁটু ফেটে গেছে। থিয়ার চোখ বন্ধ, আয়রার চোখের সামনে সব অন্ধকার। ওর নিজের মাথাও ঝিমঝিম করছে। মায়ের রক্ত দেখতে দেখতে ও নিজেও মাটিতে লুটিয়ে পড়ল। স্থানীয়রা দুজনকেই দ্রুত হাসপাতালে নিল। আয়রাকে স্যালাইন দেওয়া হলো। ও অসুস্থ হয়ে পড়েছিল আতঙ্কে, কিন্তু থিয়ার অবস্থা ছিল ভয়াবহ। মাথার পিছনে কেটে গেছে, সেলাই করতে হলো, কোনোই আর হাঁটুর চামড়া ছিলে গেছে, শরীর নিস্তেজ, ঠোঁট নীলছে। আফান আসে, আয়রার ক্লাসমেটের মা ফোন করেছিল। সব শুনে পাগলের মতো ছুটে এসেছে আফান। হাসপাতালে ঢুকে প্রথমে মেয়েকে দেখে, আয়রা জেগে আছে, কাঁদছে, বলে, আব্বু, মাম্মা, মাম্মা কোথায়? মাম্মা মরে যাবে না তো? আফান ওকে বুকে চেপে ধরে। তারপর থিয়ার কেবিনে যায়, দেখে থিয়া নিস্তেজ হয়ে শুয়ে আছে, চোখে জল আসে না, শুধু বুক ফেটে কান্না আসে। ডক্টর বলল, আপনার স্ত্রীর অবস্থা স্থিতিশীল, মাথায় চোট লেগেছিল,
সেলাই করা হয়েছে, কুনুই হাঁটুতে চামড়া ছিঁড়েছে। তবে ভয়ের কিছু নেই, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আহ্বান হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু ডক্টর আবারও বলল, তবে আরেকটা বিষয় আছে, আমরা ওনার রুটিন টেস্ট করেছি। উনি প্রেগনেন্ট অমানসিক 1 মাস, কিন্তু শরীরে চাপ পড়ায় ইউটেরাসের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। আহ্বানের চোখ কপালে, সে যেন কিছু বুঝতেই পারে না। ডক্টর বোঝালো, পেটে চাপ লাগার কারণে সাবকোরিয়নিক হেমাটোমা হয়েছে। ইউটেরাসের ভেতরের প্লাসেন্টা আর ইউটেরাইন ওয়ালের মধ্যে রক্ত জমেছে। এই ব্লিডিং চলতে থাকলে এমব্রায়ো ডিটাচ হয়ে যেতে পারে, তখন মিসক্যারেজ হবে। আহ্বান স্তব্ধ হয়ে যায়। ডক্টর আরও বলল, রিস্ক সেটা পর্যন্ত নয়, যদি ব্লিডিং বেশি হয় ইউটেরাসের মাসেল ড্যামেজ হতে পারে, ফিউচার প্রেগন্যান্সিতে সমস্যা হবে। এমনকি প্লাসেন্টা র্যাপচার হলে লাইভ রিস্কও আছে। আহ্বানের কণ্ঠে কাঁপুনি। কিছু করা যাবে না? ডক্টর বলল, কমপ্লিট বেড রেস্ট, হরমোনাল সাপোর্ট আর প্রেগনেন্সি মেনশন করার ঔষধ দিতে হবে। তবে আউটকাম আনসার্টেন, যে কোনো সময় মিসক্যারেজ হতে পারে। রাত। থিয়ার সেন্স আসার পর থেকেই আহ্বানকে সে পাশে পাই। ডক্টরের সাথে কথা বলে আহ্বান থিয়া আর আয়রাকে নিয়ে বাসায় চলে আসে, কিন্তু ডক্টর বলেছেন কালকে ভালো প্রাইভেট হসপিটালে ভালো ডক্টর নিয়ে চেক আপ করাতে। বাসায় এসে দুই পরিবারের সবাইকে জানাই থিয়ার আবারও প্রেগনেন্সির কথা। থিয়া শুয়ে আছে, ঘুমিয়েছিল মেডিসিনের ডোজে। এখন হালকা জ্ঞান এসেছে। চোখ খুলে দেখে আহ্বান বসে আছে, তার চোখে লাল রেখা, মুখে দাড়ির ভেতর শূন্যতা। থিয়া ফিসফিসিয়ে বলে, আয়রা কেমন আছে? আহ্বান ওর হাত ধরে। ভালো আছে, ঘুমাচ্ছে পাশের রুমে। ও তোমাকে খুঁজছিল, ও তোমাকে খুব ভালোবাসে থিয়া। থিয়ার চোখে জল আসে না। তারপর আহ্বান থিয়ার প্রেগনেন্সির কথা জানাই। সে শুধু চুপ করে থাকে, তার নিঃশ্বাসে লেগে থাকে একরাশ হাহাকার। মনে মনে বলে, আল্লাহ, আবার আবার এই পরীক্ষা! তুমি জানো আমার আর সহ্য হবে না। ভোর রাত। আহ্বান ওর কপালে চুমো দেয়, বলতে থাকে, তুমি জানো থিয়া, তুমি আছো বলেই আমার পৃথিবী আছে। সন্তান থাকুক বা না থাকুক, তুমি যদি না থাকো তবে আমি থাকবো না। থিয়ার ঠোঁটে ফোটে এক ক্লান্ত হাসি। সে ফিসফিসিয়ে বলে, আমি থাকবো ইনশাআল্লাহ, কিন্তু যদি না থাকে তবে জানো আমার সমস্ত ভালোবাসা তোমার বুকেই রয়ে যাবে। আহ্বান ওকে বুকে টেনে নেয়, তার চোখে অশ্রু ঝরে। নিঃশব্দে সে দোয়া করে, আল্লাহ, ওকে আর ভেঙো না। যত কষ্ট আমাকে দাও, তবু ওকে বাঁচিয়ে রাখো। একটা রাত যেখানে শুধু সিজদা আর অশ্রুর গল্প। একটা সকাল যেখানে রোদ ওঠে, কিন্তু জীবনের অন্ধকার কোনো দিনও সরে না। ভোর রাত। রাতের শেষ প্রহর। আকাশের অন্ধকার কিছুটা হালকা হয়েছে, তবুও চাঁদের আলো নিভে যায়নি। জানালা দিয়ে ফিল্টার হয়ে আসা আলো পড়ছে থিয়ার কপালে। সে শুয়ে আছে নিঃশব্দে। ঘুম নেই, চোখ বন্ধ। মনের ভিতর একরাশ ঝড়, ভয়, অনিশ্চয়তা, অপরাধবোধ আর হাহাকার মিশে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। তার পাশেই আহ্বান বসে আছে, চোখ লাল, চুল এলোমেলো, তবুও মুখে গভীর শান্তি, কারণ তার প্রিয় মানুষটা বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। আহ্বান জানে না এই প্রেগনেন্সি টিকবে কিনা, কিন্তু সে জানে থিয়াকে ভেঙে যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওকে আগলে রাখতেই হবে। সকাল। থিয়া ভোরের দিকে দিয়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তাই আহ্বান কোনো রিস্ক না নিয়ে কাছের হসপিটালে নিয়ে এসেছে। প্রাইভেট হসপিটালগুলোতে এই সকালবেলা ভালো ডক্টর নেই, তাই বাধ্য হয়ে আবারও সেই জেনারেল হসপিটালে এনেছে। ডক্টর রাউন্ডে এসেছে। থিয়াকে কালকে ডক্টর যা যা মেডিসিন লিখেছিল সব চেক করলো। থিয়ার ঔষধ পরিবর্তন করা হয়েছে, নতুন ইনজেকশন, হরমোনাল সাপোর্ট শুরু হয়েছে। ডক্টর থিয়াকে শান্ত কণ্ঠে বলল, আপনার বাচ্চা এখনো বেঁচে আছে, হেমাটোমা আছে, তবে বেড রেস্ট করলে এবং ব্লিডিং কন্ট্রোল হলে ভালো সম্ভাবনা আছে। দুশ্চিন্তা করবেন না, আপনি মা হতে পারবেন। থিয়া মা শব্দটা শুনে চুপ করে যায়। তার মনে হয় এই ডক্টর হয়তো জানে না এই মাটাকেই তার জীবনের সমস্ত কষ্ট লুকিয়ে আছে, সমস্ত স্বপ্ন। এই ডাক শোনার জন্যই তো প্রতিবার ভেঙে ভেঙে গড়া, প্রতিবার মৃত্যুর কাছ থেকে ফিরে আসা। দুপুর। আহ্বান অফিসে যায়নি, হাসপাতালের ক্যান্টিন থেকে ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছে। চামচ দিয়ে খাওয়ানোর সময় থিয়া তাকিয়ে থাকে আহ্বানের দিকে।
সেখানে ক্লান্তি, দুশ্চিন্তা, ভালোবাসা আর এক অদ্ভুত অপরাধবোধ, যেন সে নিজেই থিয়াকে এই যন্ত্রণার মধ্যে ফেলেছে। থিয়া ফিসফিসিয়ে বলে,